জোরে একটি থাপ্পড় মেরেছে। তাই তো রাগ করে সেই বিকেলে বাড়ি থেকে বের হয়ে জঙ্গলে এসে বসে আছে। আমি আজ বাড়িতেই যাব না, আমি এখন বড় হয়েছি, তারপর আমাকে মারে। বিকেল থেকে বসে থাকতে থাকতে সন্ধ্যা হয়ে গেল, অথচ কেউ আমাকে একবার খুঁজতেও আসলো না। তার মানে বোঝাই যাচ্ছে যে আমি পরিবারের অবহেলিত মেয়ে। এখানটায় আর বসে থাকতে পারছি না, প্রচুর মশা। আর কিছুক্ষণ বসে থাকলে হয়তো তারা আমার মাংসকে হাড্ডিগুলো রেখে যাবে, তখন হয়তো কঙ্কাল হয়ে বাড়ি ফিরতে হবে। হঠাৎ করে অনুভব করলাম পেটের ভিতরে থাকা ইঁদুরগুলো প্লেট নিয়ে বসে আছে এবং জোরে জোরে চিৎকার করে বলছে, ক্ষুধা লেগেছে, ক্ষুধা লেগেছে। কি একটা অবস্থায় পড়ে গেলাম। একে তো রাগ করে এসেছি, তার উপরে ক্ষুধাও লেগে গেছে আমার। মনে হচ্ছে রাগ করে থাকলেই বেশি ক্ষুধা পায়, এমনিতে পায় না। 2 সেকেন্ডের ভিতরে সিদ্ধান্ত নিয়ে ফেললাম বাড়ি ফিরে যাব। সেখান থেকে উঠে কিছু দূর হাঁটার পর অনুভব করলাম কেউ আমার পেছন পেছন আসছে। পেছনে তাকিয়ে দেখি একটি ভিক্ষুক টাইপের লোক হেঁটে হেঁটে আসছে, তার লাঠি ভর করে। হাঁটার শব্দে আমি পিছনে ফিরে তাকাতেই আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে সেও দাঁড়িয়ে গেল এবং আমার সামনে এসে বলল, কয়টা টাকা দিবে, কিছু খাবো। আমি নিজেই তো এক ভিখারি, আমার কাছে যদি টাকা থাকতো তাহলে আমি কিছু কিনে খেতাম। টাকা না থাকার কারণে যে বাড়ি থেকে মার খেয়ে বের হয়েছি, এখন সেই বাড়িতেই ফিরে যাচ্ছি। এরপর আমি তাকে বললাম অযথা আমার পিছে পিছে না এসে অন্য কোথাও দেখেন ব্যবস্থা করতে পারেন কিনা। এই বলে আমি জোরে জোরে হাঁটতে লাগলাম। পিছন থেকে সে আমার নাম ধরে ডেকে বলল, কে? আমি চমকে পিছনে তাকালাম, দেখলাম সেখানে আর কেউ নেই। মুহূর্তের মাঝে আমার গায়ের লোম দাঁড়িয়ে গেল। সেই বৃদ্ধ ভিক্ষুক লোকটা কোথায় গেল, আর কেই বা আমার নাম ধরে ডাকলো? এমনিতেই ছোট থেকে ভয় ডর বলতে কিছু নেই বললেই চলে, কিন্তু তারপরও এই ঘুটঘুটে অন্ধকারের মধ্যে জঙ্গলে আমি একা, তাই আমার অনেকটাই ভয় করছে। কিন্তু দাদির মুখে শুনেছিলাম ভূতদের যদি ভয় পায় তাহলে তারা মাথায় উঠে বসে, ভয় না পেয়ে সাহস দেখাতে হবে। আমি এক পর্যায়ে সাহস দেখিয়ে বললাম, কে রে? কোন শালা আমার নাম ধরে ডাকছে রে? হাতের কাছে পাইলে একদম পিটিয়ে সোজা করে ফেলবো। মুহূর্তের মাঝে সাদা জুব্বা পরিহিত একটি ছেলে আমার সামনে হাজির হলো। তার চোখে মুখে যেন নূর চমকাচ্ছে। তাকে দেখে আমি প্রচন্ড ভয় পেয়ে যাই এবং উল্টো ঘুরে সেই জঙ্গল দিয়ে দৌড়াতে শুরু করি। দৌড়াতে দৌড়াতে বারবার মনে হচ্ছে সেই ছেলেটাও আমার সাথে সাথে দৌড়াচ্ছে। এক পর্যায়ে একটি গাছের শিকড়ে হোঁচট খেয়ে আমি মাটিতে পড়ে যাই। অনুভব করলাম হাত পায়ে অনেক জায়গায় আঘাত পেয়েছি। চাঁদের আলোতে কিছুটা দেখা যাচ্ছে, পা থেকে রক্ত পড়ছে। মুহূর্তের মাঝে সেই ছেলেটা আমার সামনে এসে বসে পড়ল আর আমার পায়ের দিকে তাকিয়ে বলল, কি দরকার ছিল এত জোরে দৌড় দেওয়ার? আমি কি তোমাকে কামড়ে দিয়েছি নাকি? তোমাদের মেয়েদের সমস্যা কি আমি বুঝি না। ঘরের ভিতরে তেলাপোকা দেখলেও ভয় পাও, আর জঙ্গলে এসে জিনদের দেখলেও ভয় পাও। জিনের কথা শুনে আমার মাথা ঘুরে গেল। তার মানে আমার সামনে যে বসে আছে সে একজন জিন। দাদির মুখে কত জিন ভূতের গল্প শুনেছি, কিন্তু সামনাসামনি দেখবো তা কখনো ভাবিনি। মাথা ঘুরিয়ে ঢলে পড়লাম সেই জিনের বুকে। এরপর আর কিছুই মনে নেই। যখন চোখ খুলে তাকালাম তখন দেখলাম আমি একটি অন্য জগতে চলে এসেছি। ওয়াও, কি সুন্দর জায়গা! এ আমি কোথায় চলে এলাম? এটা জিন রাজ্য। জিন রাজ্য মানে এটা আমাদের জায়গা, এখানে আমরা থাকি, আমাদের দুনিয়া। আমি তখন বেশ কিছুটা ভয় পেয়ে গেলাম। মনে মনে ভাবতে লাগলাম, এই জিনটা কি আমাকে তুলে নিয়ে এসেছে কারণ ওরা এখন আমাকে রান্না করে খাবে? দাদির মুখে শুনেছিলাম জিনে নাকি মানুষ খেয়ে ফেলতো। তখন সেই জিনটা বলে উঠলো, কি ভাবছো তে? ভয় পেও না, তোমার মতো বেয়াদব অসভ্য মেয়েকে আমরা খাবো না। আর হ্যাঁ, আমরা মানুষ খাই না। চমকে উঠলাম, অবাক হয়ে গেলাম। এটা তো আমি মনে মনে ভেবেছিলাম, তাহলে সে কি করে জানলো? আমি কিছুটা আবোল তাবোল বলতে লাগলাম, আচ্ছা আমি কি এখানেই থাকবো? আমাকে খাবার দেবেন? আমি কি আর কখনোই বাসায় যেতে পারবো না? আমার পড়ালেখা কি সব বন্ধ হয়ে গেছে? আচ্ছা, এখানে থাকলে কি আমি উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারবো? এখানে কি ভালো মন্দ খেতে পারবো? আই মিন পোলাও রোস্ট। আমার কথা শুনে জিনটা বেশ অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। আচ্ছা, আমার সাথে যখন তোমার প্রথম দেখা হয়েছিল তখন আমি তোমাকে দেখেছিলাম একটি গাছের নিচে ভিখারির মতো বসে থাকতে। আপনার সাহস তো কম না, আপনি আমাকে ভিখারি বলছেন? আপনি জানেন আমি কত উচ্চ বংশের মেয়ে? হ্যাঁ,
আমিও জানতে চাই তুমি কত উচ্চ বংশের মেয়ে। হুম, সেটা আমি আর বলবো না, সেটা সময় দেখিয়ে দেবো। এবার সেই জিনটা হেসে উঠলো আর বলল, তুমি আমার আসল রূপ দেখবে। তখন আমি কিছুটা ভয় পেয়ে গেলাম। বুকের ভিতরে কেমন একটা ধক করে উঠলো। আসল চেহারা মানে? আপনি কি আমার সামনে নকল চেহারায় দাঁড়িয়ে আছেন? মুহূর্তের মাঝে সেই জিনটা তার আসল রূপে আমার সামনে হাজির হলো। তার চোখ দিয়ে সাদা আলো বের হচ্ছে। চোখে কোনো মণি ছিল না এবং লম্বায় অনেক বড় সাদা পাঞ্জাবি পরা আমার একদম কাছে চলে এলো আর বলল, আমার নাম জানকো। সে আমার এতটাই কাছে চলে এসেছে যে আমার মনে হচ্ছিল ভয়ে আমার কলিজাটাই বের হয়ে যাবে। আমি আর এক মুহূর্ত তার দিকে তাকিয়ে থাকতে পারলাম না। চোখ বন্ধ করে চিৎকার করে উঠলাম, মাগো বলে। হঠাৎ করেই দেখলাম সবকিছু নিস্তব্ধ হয়ে গেছে এবং সেই জিনটারও কোনো শব্দ পাওয়া যাচ্ছে না, যার কারণে আমি চোখ মেলে চারদিকে তাকিয়ে দেখলাম আমি সেই জঙ্গলেই দাঁড়িয়ে আছি, সেই গাছটার কাছে যেখানটায় আমি এসে বসেছিলাম। ভালো মতো চারদিকে তাকিয়ে সেই জিনটাকে কোথাও খুঁজে পেলাম না। আর কোনো কিছু নয়, সোজা দৌড় দিলাম বাড়ির উদ্দেশ্যে। দৌড়াতে দৌড়াতে বাড়ি পৌঁছেও গেলাম। ভয়ে আমার গায়ের লোম দাঁড়িয়ে গিয়েছিল। বাড়িতে গিয়ে দেখলাম মা বসে আছে আর আমাকে বলছে, কিরে কালমুখী, কোথায় গিয়েছিস? মান সম্মান ডুবিয়ে সেই দুপুরে বেরিয়েছিস আর এখন রাত কটা বাজে, কোনো খেয়াল আছে? আমি কোনো কথা না বলে সোজা মাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে শুরু করলাম। কাঁদতে কাঁদতে মাকে যতটুকু পেরেছি জিনের ব্যাপারে সম্পূর্ণ ঘটনাই বলেছি। কিন্তু আমার কান্নার কারণে আমার কোনো কথাই মা বোঝেনি। তাই সে বলল, এত কান্নাকাটি করে লাভ নেই, যা খাবার রেখেছি, খেয়ে আয়। আমি ভাবলাম মাকে বলার জন্য বেঁচে থাকাটা ইম্পর্টেন্ট, তাই দৌড়ে গেলাম খাবার খেতে। খাওয়ার সময় অনুভব করলাম আমার পেট ভরা। এতটাই খাবার খেয়েছি যে গলা পর্যন্ত উঠে আছে। এখন আমি আর একটু খাবার খেতে পারবো না। যদি জোর জবরদস্তি করে খাবার খাই তাহলে হয়তো পেট ফেটে মরেই যাব। কিন্তু অবাক করা বিষয়, আমি তো কিছুই খাইনি। তাহলে আমার কেন এমন লাগছে যে আমি অনেক কিছু খেয়েছি? যাই হোক, অল্প একটু পানি খেয়ে শুয়ে পড়লাম। সেই রাতে মাও আর কোনো কিছু জিজ্ঞাসা করেনি। ভেবেছে আমি রাগ করে আমার বান্ধবী জিমিনদের বাসায় গিয়েছিলাম। তাই মা ভেবেছিল কালকে জিমিনকে গিয়ে জিজ্ঞাসা করবে আমি ওর বাসায় গিয়েছিলাম কিনা। তো যাই হোক, রাতের বেলা একটু ঘুমাতে পারলাম না। বারবার ঘুরে ফিরে সেই জিনের কথাই মনে পড়ছে। জিনটার নামটা বারবার মাথায় ঘুরছে, জানকো। জিনটা দেখতে ভয়ঙ্কর হলেও অনেকটা হ্যান্ডসাম। এরকম একটা জিন জামাই হিসেবে পাওয়া ভাগ্যের ব্যাপার। যদি সে জিন না হয়ে মানুষ হতো তাহলে তাকেই বিয়ে করে ফেলতাম। যাই হোক, এসব কথা ভাবতে ভাবতে হঠাৎ করে আমার জানলায় কেউ টোকা দিল। রাত তখন 2টো বাজে। হঠাৎ করে বুকটা কেঁপে উঠলো। কে টোকা দিচ্ছে এত রাতে? কার এত সাহস? ভয়ে ভয়ে তারপরে সাহস নিয়ে জানলাটি খুললাম। জানলা খুলে দেখি বাইরে একটি সাদা কবুতর বসে আছে। জানলা খোলার সাথে সাথে সেই কবুতরটা ভিতরে প্রবেশ করলো। আমি মনে মনে ভাবতে লাগলাম, এই কবুতরটা কোত্থেকে আসলো? এমনিতেও ছোট থেকে আমার কবুতর অনেক পছন্দ। ছোটবেলায় আমি দুটো কবুতরও পালতাম, সন্তানের মতো আদর করতাম। এই সাদা কবুতরকে দেখে আমার ভীষণ মায়া হলো। যেই না এক পা দুপা করে কবুতরটাকে ধরতে যাব, ঠিক ওই মুহূর্তে কবুতরের ভিতর থেকে একটি সাদা ধোঁয়ার মতো বের হতে লাগলো। তা দেখে আমি কিছুটা ভয় পেয়ে পিছনে সরে গেলাম এবং দেখলাম সেই কবুতরটা আস্তে আস্তে সেই জিনের রূপ ধারণ করলো। সে আমার রুমে চলে এসেছে। ভাবা যায় কার পাল্লায় পড়েছি। এবার আর তাকে ভয় না পেয়ে বললাম, কি সমস্যা আমার? পিছু করতে করতে আমার বাড়ি অবধি পৌঁছে গেছেন। আপনাকে তো ভালো দিন মনে করেছিলাম, কিন্তু আপনি যে এতটা অসভ্য বেয়াদব নির্লজ্জ সেটা ভাবতে পারিনি। এক্ষুনি আমার রুম থেকে বেরিয়ে যান, নয়তো লাঠি পেটা করে বের করব। এসব কথা শুনে জিনটা একদম আমার কাছে চলে আসে আর বলে, লাঠি পেটা করে বের করবে আমাকে? ঠিক আছে, বের করো তো। তবে শুনে রাখো, তোমাকে আমার মনে ধরেছে। যদি যেতেই হয় তোমাকে নিয়ে যাব। তখন আমার এত পরিমাণ লজ্জা লাগছিল যে আমি আর কিছুই বলতে পারলাম না। ভ্যাবা করে কান্না শুরু করে দিলাম। আমি আবার ছোটবেলা থেকে লজ্জা পেলে কান্না করে দিই। আমার কান্না দেখে সেই জিনটা ভ্যাবাচাকা খেয়ে গেল আর বলতে লাগলো,
কি হয়েছে, তুমি এভাবে কান্না করছো কেন? আমি কি তোমাকে বকেছি? আমার রুম থেকে কান্নার শব্দ পেয়ে মা এই রুমের দিকে আসছে। ঠিক তখনই জিনটা গায়েব হয়ে যায়। আর মা আমাকে বলে, কি হয়েছে, কান্না করছিস কেন? আমি তখন মাকে বললাম, একটা খারাপ স্বপ্ন দেখেছি, তাই কান্না করছি। এরপর মা চলে যায়। আমি আবারও ঘুমানোর চেষ্টা করি, কিন্তু কিছুতেই ঘুম আসছিল না। মা চলে যাওয়ার পরও আমার কান্না থামছিল না। এক প্রকার কাঁদতে কাঁদতে হেঁচকুটে গিয়েছিল। তারপরও আমি ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু তারপরেও ঘুমাতে পারছিলাম না। ঘুরে ফিরে সেই জিনটার কথাই বারবার মনে পড়ছে। ইচ্ছে করছে সেই জিনটাকে মেরে ফেলি। ঠিক তখনই সেই জিনটা আবারও জানলার কাছে এসে দাঁড়িয়ে বলল, আমাকে তুমি মেরেই ফেলো, তাহলে যদি তোমার এই কান্না থামে। আমি তখন আরো জোরে জোরে হেঁচকি দিয়ে কান্না করতে লাগলাম। এক পর্যায়ে সেই জিনটা ভয় পেয়ে চলে গেল। সে চলে যেতে কিছুক্ষণ পর কান্না থেমে গেল। আমি জানলায় দাঁড়িয়ে বাইরে চাঁদের দিকে তাকিয়ে রইলাম। কেন যেন মনে হচ্ছে আজকের দিনটা খুব সুন্দর কেটেছে। চাঁদটাও কত সুন্দর। এরপর কখন যে ঘুমিয়ে পড়লাম তা আমি নিজেও জানি না। পরের দিন সকালবেলা মা আমার মুখে পানি ছুঁড়ে মারল। আমি হুড়মুড়িয়ে উঠে বসলাম। আবার কি হলো? আবার সেই জিনটা চলে এসেছে নাকি? মা বলল, দেখ তো ঘড়িতে কটা বাজে, 11টা 20। আর তুই এত বেলা করে ঘুমাচ্ছিস, তাড়াতাড়ি উঠে বস। কালকে কোথায় গিয়েছিলি সব আমি জানতে চাই। জিমিনকে দুবার কল করেছি, ও ফোন ধরেনি। তিনবারের সময় ওর ভাই ফোন ধরে বলল ও নাকি 2 দিন আগে ওর নানা বাড়ি গিয়েছে, এখনো আসেনি। তাহলে তুই কালকে সারাদিন কোথায় ছিলি? আমি তখন মাথা চুলকাতে চুলকাতে ভাবলাম, কি বলা যায় আর কি বলবো। কি বললে মা বিশ্বাস করবে, আর কি বললে বিপদ থেকে বাঁচতে পারবো। এরই মধ্যে আমাদের ঘরে প্রবেশ করলো জিমি। ওকে দেখে আমি রীতিমতো অবাক। ওর তো আজকে আসার কথা না, ওর কালকে আসার কথা। আমি তখন কিছু বলতে যাব, আমাকে থামিয়ে দিয়ে জিমিন বলল, আন্টি ও কালকে আমার বাসায় ছিল, আমি আমার নানুর বাড়িতে যাইনি, আমি বাড়িতেই ছিলাম। ভাইয়া খুব দুষ্ট, ও ফোনে আপনাকে মিথ্যে কথা বলেছে যে আমি নানুর বাড়ি গিয়েছি। কিন্তু আন্টি আমি আর তে একসাথেই ছিলাম। আপনার বিশ্বাস না হলে আমার মায়ের সাথে কথা বলে দেখতে পারেন। মা এবার বিশ্বাস করলেন যে জিমিন যা বলছে সবই সত্যি। তাই মা আর ওর মাকে ফোন করলো না। মা তখন বলল, ঠিক আছে তোমরা গল্প করো, আমি যাচ্ছি। এই বলে মা চলে গেল। আমি তখন অবাক হয়ে জিমিনকে বললাম, বান্ধবী আমি চাই তোর মতো বান্ধবী যেন ঘরে ঘরে জন্মায়। তখন সে মুচকি হাসি দিয়ে আমার দিকে তাকিয়ে বলল, তোমার কি মনে হয় আমি সত্যি তোমার বান্ধবী? তার গলার স্বরটা ছিল ছেলেদের মতো। আর এই গলার স্বরটা আমি এর আগেও শুনেছি। তার মানে ও আমার বান্ধবী না, ও জাংকুক জিন। আমি তখন বললাম, আপনি আমার বান্ধবীর রূপ নিয়ে এসেছেন? হ্যাঁ, তোমাকে বিপদ থেকে বাঁচানোর জন্য। আমার তখন খুশিতে পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা। তখন সে হেসে বলল, হ্যাঁ যা ভাবছো তাই, আমি তোমার স্বপ্নের সেই নায়ক। আমি তখন আস্তে আস্তে বললাম, ইস কি করে যে আপনাকে ধন্যবাদ দেব, উপায় খুঁজে পাচ্ছি না। আপনি আমাকে আজকে বাঁচালেন, নয়তো মা আমাকে মেরে আলু ভর্তাই বানিয়ে ফেলতো। তোমাকে বাঁচাবো না তো কাকে বাঁচাবো? তুমি আমার একমাত্র বউ। বউ মানে? কেন, তুমি তো এরকম একটি স্বামী চেয়েছিলে যে তোমাকে নায়কের মতো এসে সব পরিস্থিতিতে বাঁচাবে। হ্যাঁ, তা তো অবশ্যই চেয়েছিলাম, আর এটা সব মেয়েরাই চায়। তাই বলে বিয়ে করব, তাও আবার একটা জিনকে, সেটা হয় না। আমি তো এখনো জানি না আমার স্বামী আসলে কোথায় আছে, উগান্ডা নাকি মঙ্গল গ্রহে। আহ তে, তুমি কি দেখতে পাচ্ছ না চোখে? তোমার স্বামী তো তোমার সামনেই বসে আছে। কোথায়? আমি তো দেখতে পাচ্ছি না। আমার দিকে তাকাও, তাহলেই দেখবে। বিকেলবেলা মা আমাকে বলল, তোর বড় বোন লিসাকে ফোন করেছিলাম, ওরা কালকে আসবে। কে কে আসবে মা? লিসা, ওর স্বামী আর ওর দেবর কাই আসবে। মা, তুমি আপুর দেবরকে আসতে নিষেধ করে দাও। মনে নেই বড় আপুর বিয়েতে কি করেছিল? আরে বিয়েতে ওরকম দুষ্টুমি সবাই করে, তাই বলে এখন করবে নাকি? আর শোন, এটা তোর বড় আপুর শ্বশুর বাড়ির মানুষ, তাই ভুলেও তুই কিন্তু কোনো ঝগড়া করতে যাস না, তাহলে কিন্তু তোর বোনকেই কথা শুনতে হবে। ঠিক আছে মা, তুমি যা বলবে তাই হবে। সেই রাতে আমি শুয়ে আছি,
জানলা খোলা, জানলা দিয়ে চাঁদ দেখা যাচ্ছে। হঠাৎ করে একটি খুব সুন্দর গন্ধ আসছে আমার নাকে। এই সুন্দর গন্ধটা কোথা থেকে আসছে? আশেপাশে তাকালাম, কাউকেই দেখছি না। হঠাৎ করে জানলার ওপাশে তাকাতেই দেখলাম একজোড়া সাদা চোখ, সেখান থেকে আলো বের হচ্ছে। সে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। অন্ধকারে এরকম দৃশ্য দেখে আমি কিছুটা ভয় পেয়ে চিৎকার করে উঠি। সাথে সাথে মা এসে বলল, কি রে, কি হয়েছে, এভাবে চিৎকার করছিস কেন? আমি তখন কি বলবো বুঝতে পারছিলাম না, তাই ভুলে বলে ফেললাম, তেলাপোকা দেখেছি, তাই ভয় পেয়েছি। এরপর মা চলে গেল। জাঙ্কুক তখন আমার কাছে এসে বলল, ইস, আমার জন্য এত মিথ্যে কথা কেন বলো তুমি? পাগল হয়ে গেছেন? আপনার কথা যদি আমার মাকে বলি, আমার মা নির্ঘাত আমায় পাবনা ভর্তি করে দেবে। আর আমি এখনো বিয়ে করিনি, তাই এত জলদি পাবনা যেতে চাইনি। ঠিক আছে, তো নিষেধ করেছে কে? তুমি বললে আজকে আমি তোমাকে বিয়ে করে ফেলবো, তা বললেই হলো। আপনি একজন জিন আর আমি একজন মানুষ, আপনার সাথে বিয়ে কিভাবে হবে? কেন, তুমি জানো না সবকিছুই সম্ভব? তে, এত রাতে কার সাথে কথা বলছিস? এই রে, মা মনে হয় জেগে গেছে। আপনি এখান থেকে চলে যান, আর আসবেন না। আমি আপনাকে ডাকলে আসবেন, নয়তো মা আমাকে মেরেই ফেলবে। পরের দিন সকালবেলা আমাদের বাড়িতে হাজির হলো আমার বোন লিসা, দুলাভাই আর তার ছোট ভাই। আমি দুলাভাইকে সালাম দিলাম, সাথে সাথে দুলাভাইয়ের ছোট ভাইও আমাকে সালাম দিল। আমি সালামের উত্তর দিলাম। এরপর তারা বাড়ির ভিতরে আসলো। তাদেরকে আপ্যায়নের ব্যবস্থা করা হলো, খাবার দাবার হলো। খাবারের সময় আমি দুলাভাইকে হাত ধুইয়ে দেব আর দুলাভাই থেকে টাকা নিব। দুলাভাইয়ের হাত ধোয়া শেষ হলে আমি যখন চলে যাব, ঠিক তখনই দুলাভাইয়ের ভাই কাই আমাকে বলল, আরে বেয়াই, আমার হাত ধোয়াবেন না। আমি তখন সাপ মানা করে বললাম, এটা শুধু আমার দুলাভাইয়ের জন্য। এরপর বেচারা কাইয়ের হাত আমার বড় আপু ধুইয়ে দিল। বলল, ইস, আমার দেবর কি ফেলনা নাকি, ওর হাত ধুয়ে দেওয়ার জন্য ওর ভাবি আছে। তা যাই হোক, সন্ধ্যার দিকে মা আমাকে বলল চাপকল থেকে পানি নিয়ে আসতে। আমিও পানি নিতে গেলাম। ঠিক ওই মুহূর্তে দেখলাম সাদা জুব্বা পরিহিত জাঙ্কুক দাঁড়িয়ে আছে। রাগান্বিত চোখে আমার দিকে তাকিয়ে বলল, তোমার বোনের দেবরকে সাবধান করে দিও, নয়তো আমি ওকে মেরেই ফেলবো। কত বড় সাহস, আমার বউয়ের থেকে হাত ধুতে চায়। আমি তখন বললাম, ইস, আপনার কি জ্বলছে নাকি? জ্বলবে না তো কি, আমার বউ শুধু আমাকেই হাত ধুইয়ে দেবে। এমন ভাবে বলছেন কথা যেন আপনি মানুষ। জিনদের মনেও যে এত হিংসা থাকে তা তো জানতাম না। তো যাই হোক, আপনি এখানে কি জন্য এসেছেন সেটা বলেন। কি জন্য আসবো আবার, তোমাকে দেখতে এসেছি। আর তোমার বোনরা কবে যাবে? ওদের তো আমার একদমই সহ্য হচ্ছে না। কি বলছেন এগুলো? পরের দিন সকালবেলা সবাই নাস্তা খাচ্ছে, তখন কাই হঠাৎ আমাকে বলে উঠল, আচ্ছা তে, তোমাদের এখানে তো অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, আমাকে ঘুরতে নিয়ে যাবে? সবার সামনে কথাটি বলায় কেউ কিছু মনে করলো না, কিন্তু আমার প্রচন্ড রাগ হচ্ছিল। লিসা আপুর বিয়েতে আমার সাথে যা দুষ্টুমি করেছিল, এরপর থেকে এই ছেলের সাথে কথা বলতেই আমার ইচ্ছে করে না। শুধু শুধু গায়ে পড়ে কথা বলে, কিন্তু কি আর করার, আপুর একমাত্র দেবর বলে কথা, তাই মুখের উপরে নাও বলতে পারছি না। এরই মাঝে আপু আর মা বলেই ফেললো, আরে সমস্যা নেই, তে তো এমনিতেই সারা গা ব্যাং ব্যাং করে ঘুরে বেড়ায়, তাই এমন কোনো জায়গা বাদ নেই যে ও চেনে না। ও তোমাকে ঘুরতে নিয়ে যাবে। এই কথা শুনে তো আমার আরো বেশি রাগ হচ্ছে। আমি আড়ালে মাকে বারবার বলতে লাগলাম, মা, তুমি এটা কেন বললে? আর ওই ছেলেটাকে আমার একদমই ভালো লাগে না। ও কবে যাবে? আপু আর দুলাভাই থাকুক, ওকে চলে যেতে বল। একটা থাপ্পড় খাবি। কি উল্টাপাল্টা কথা বলছিস? ও তোর সাথে কি করেছে? বললাম তো বিয়েতে ওরকম দুষ্টুমি সবাই করে, তুই করিসনি? তাহলে কেন আগের কথা ধরে বসে আছিস? বিকেলবেলা আমি ঠিক করলাম একা একাই জিমিনদের বাড়ি চলে যাব, কেননা এই ছেলের সাথে তো কথা বলতে ইচ্ছে করে না, আর ঘুরতে যাওয়া সে তো অনেক বড় ব্যাপার। এক পা দু পা করে সামনের দিকে এগোচ্ছি। রাস্তায় বেরিয়ে দেখলাম কাই চোখে সানগ্লাস পরে একদম নায়কের মতো দাঁড়িয়ে আছে। দেখে মনে হচ্ছে আমার জন্যই অপেক্ষা করছিল। কি একটা অবস্থার মধ্যে পড়লাম, এই ছেলে আমার পিছনে পড়ে গেছে। আমি তার সামনে গিয়ে বললাম,
কি সমস্যা আপনার? এখানে দাঁড়িয়ে আছেন কেন? আমি তো আপনাকে কোথাও ঘুরতে নিয়ে যেতে পারবো না। আপনার নিজের পা আছে, সেই পা দিয়ে একা একাই ঘুরে। ছি, তে, এভাবে কথা বলতে হয় না। তোমার বড় আপুর সাথে তোমার কোনো মিল নেই। তোমার বড় আপু লিসা ভাবির সাথে আমি অনেক ফ্রি। আমি সব কথাই তার সাথে শেয়ার করি। ভেবেছিলাম তুমিও তার মতোই হবে, কিন্তু তুমি একদমই আলাদা। খবরদার, আমাকে একদমই আপুর সাথে তুলনা করবেন না। আমার আপু অনেক ভালো, সহজ সরল, তাই যে কেউ তাকে বোকা বানাতে পারে। কিন্তু আমি মোটেও তেমন সহজ সরল নই। আর বেশি পাকনামি করলে আমার কাছে একটি জিন আছে, এমন পিটুনি খাওয়াবো মা বাপ বলে গ্রাম থেকে বেরিয়ে যাবে। ও সিরিয়াসলি আমাকে হাসালেতে? তা কোথায় আছে তোমার সেই জিন? দেখো তো, আমিও দেখতে চাই। দেখবেন? ঠিক আছে, চোখ বন্ধ করুন। তাই সাথে সাথে চোখ বন্ধ করলো এবং আচমকা এত জোরে একটি থাপ্পড় খেলো গালে, সাথে সাথে সে মাটিতে পড়ে গেল। চোখটা একদম অন্ধকার হয়ে গেল। যখন হুঁশ ফিরল তখন আশেপাশে তাকাচ্ছে এবং গালে হাত দিয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি তখন তার থেকে 10 হাত দূরে দাঁড়িয়ে। তে, তুমি আমাকে থাপ্পড় মেরেছো? ছি 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 ছি, কি বলেন? আমি আপনাকে থাপ্পড় মারতে পারি? আর দেখেন আমি আপনার থেকে কত দূরে দাঁড়িয়ে আছি। আপনাকে যে মেরেছে সে হলো আমার কাছে থাকা জিন। দেখলেন তো, আমি সত্যি বলেছি, আমার কাছে জিন আছে। তা কেমন লাগলো থাপ্পড় খেয়ে? খুব জ্বলছে গালটা, তাই না? তে, তুমি আমার গালে থাপ্পড় মেরেছো? এত বড় সাহস তোমার! আমি তোমার বোনের শ্বশুরবাড়ির আত্মীয়, আর আত্মীয়র সাথে এরকম মজা কেউ করে? এক্ষুনি আমাকে সরি বলো, নয়তো ভাইয়াকে এই বিষয়ে জানাতে আমি বাধ্য হব। সরি কিসের জন্য? আমি তো আপনাকে থাপ্পড় মারিনি, আপনাকে তো জিন থাপ্পড় মেরেছে। তে, এরকম ফাজলামো আমার একদমই পছন্দ না। জিন ভূত বলতে কিচ্ছু হয় না। থাপ্পড়টা তুমি আমাকে মেরেছো, আর এই থাপ্পড়টা মেরে প্রতিশোধ নিতে চাইছো, তাই না? বিয়েতে বেশি ফাজলামো করেছিলাম, তার জন্য এই বাড়িতে আসার পর থেকেই দেখছি তুমি আমাকে দেখে কেমন যেন করছো। সমস্যা নেই, আমি এক্ষুনি চলে যাচ্ছি, কিন্তু তুমি যে আমাকে থাপ্পড়টা মারলে এটার প্রতিশোধটা আমি নেবই, যেভাবেই হোক। শুধু সময়ের অপেক্ষা। আরে কাই, আপনি কি সব উল্টোপাল্টা কথা বলছেন? খবরদার, এগুলো দুলাভাইকে বলবেন না, তাহলে আমার বোনের সংসারটা নষ্ট হবে, আর আমি এটা চাই না। তুমি কি চাও সেটা আমার দেখার দরকার নেই, কিন্তু আমার গালে থাপ্পড় মেরে খুব বড় অন্যায় করে ফেলেছো, আর তার জন্য তুমি আমাকে সরিও বলনি। এই কথা তো আমি আব্বু আম্মু আর ভাইকে বলবোই। এরপর যদি তোমার বোনের সংসারে ঝামেলা হয়, তার জন্য দায়ী থাকবে শুধু তুমি। এরপর সে উল্টো করে হাঁটা ধরলো। আমি দৌড়ে গিয়ে তার হাত ধরলাম। না না, এগুলো করবেন না। দেখেন, আমার বাবার ওরকম অবস্থা নেই, আর আপুর যদি সংসার ভেঙে যায়, আমার বাবা মা তো মরেই যাবে। আর আমিও চাই না আপু আর দুলাভাইয়ের সংসারটা ভেঙে যাক। এই যে কানে ধরছি, আর কোনোদিনও এরকম ফাজলামো করব না। আমাকে মাফ করে দিন। এখন আর কোনো মাফ হবে না। আমি তোমাকে এতটা সময় দিয়েছিলাম, সেই সময়ের মধ্যে সরি বলতে বলেছিলাম, কিন্তু তুমি সরি বলনি। এখন যা হবার তোমার বোনের সংসারই হবে, আমার কিচ্ছু করার নেই। এবার আমিও প্রচন্ড রেগে গেলাম। সে আমাকে একটু পর পর ব্ল্যাকমেল করছে। আপনার সাথে আমার ঝগড়া হয়েছে, আমি থাপ্পড় মেরেছি, আপনি আমার গালে থাপ্পড় দিন, শোধবোধ। তাহলে আপনি আমার বোনকে নিয়ে টানাটানি করছেন কেন বারবার? সরি, আমি তোমার মতো অসভ্য না। আমি কোনো মেয়েদের গায়ে হাত তুলি না। আর শুধু মেয়ে কেন, আমি কোনো ছেলেদের গায়েও অযথা হাত তুলি না। আর সে যদি হয় আমাদের বাড়ির আত্মীয়, তাহলে তো কখনোই না। সব সময় তাদেরকে মাথায় উঠিয়ে রাখি। কিন্তু তোমাদের মতো কিছু অসভ্য মেয়ে আছে, যারা আত্মীয় আসলে তাদের সাথে এত খারাপ ব্যবহার করো যে তা মুখে প্রকাশ করা যায় না। তাই দেখুন, আপনি কিন্তু এবার বেশি বেশি করছেন। বেশি বেশি কি দেখলে তুমি? এখন দেখবে আমি কি করি। আগে বাড়িতে যেতে দাও। আমি আর তাকে আটকালাম না। ধৈর্যের একটি সীমা আছে। বারবার বললাম থাপ্পড়টা আমি মারিনি, জিন মেরেছে, তারপরে বিশ্বাস করলো না। আর এখন আমার নামে উল্টোপাল্টা বানিয়ে কি বলবে বলুক গিয়ে, আমার কিছু যায় আসে না। থাপ্পড়টা আমি মারিনি, তারপর আমি সরি বলেছি। শুধু শুধু ছোট হলাম। অন্যদিকে কাই বাড়িতে চলে গিয়েছে। আমি ভয়ে বাড়িতে যেতে পারিনি। জিমিনদের বাড়ি এসে বসে আছি। সন্ধ্যার দিকে মা জিমিনদের বাড়িতে ফোন করলো। ফোন রিসিভ করে জিমিন আমার কাছে দিল। আমি কাঁপা কাঁপা স্বরে বললাম, হ্যাঁ হ্যালো মা, বলো শুনছি। মা তখন কিছুই বললো না, শুধু একটা কথাই বললো, তাড়াতাড়ি
বাড়ি আয়। ভয়ে আমার গায়ের লোম দাঁড়িয়ে গেল। আমি কোনো রকমে জিমিনকে নিয়ে বাড়ি গেলাম। কিছু হয়ে গেলে ওর সাথে আবার ওদের বাড়িতেই চলে আসবো। বাড়িতে গিয়ে দেখলাম লিসা আপু আর মা কাইকে বসিয়ে বসিয়ে মিষ্টি খাওয়াচ্ছে। মাথা কাজ করছে না, কি হচ্ছে। আমাকে দেখা মাত্রই মা আর লিসা আপু দৌড়ে এলো আমার কাছে এবং আমার হাত ধরে টানতে টানতে কায়ের সামনে নিয়ে বসা করিয়ে দিল। প্লেট থেকে একটি মিষ্টি তুলে আমার বোন আমাকে খাইয়ে দিল। কোনো রকমে মিষ্টি চেবোতে চেবোতে বললাম, কিসের মিষ্টি, কি হচ্ছে এসব? তখন পেছন থেকে আমার দুলাভাই হাসতে হাসতে বলল, এটা তোমার বিয়ের মিষ্টি। বিয়ের মিষ্টি মানে? কার সাথে? তখন আমার বোন আবারও বলে উঠল, কার সাথে আবার? আমার একমাত্র দেবর কায়ের সাথে। আরে বোকা, আগে আমার কাছে বলিসনি কেন যে তোরা দুজন দুজনকে ভালোবাসিস? আমি কি তোর বোন নাকি অন্য কেউ? আমার ভাবতেই অবাক লাগে। আমার ছোট বোন নাকি আমার যা হয়ে আমাদের বাড়িতে আসবে। এই সমস্ত কথা শুনে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। আমার বিয়ে, তাও আবার এই অসভ্য ছেলেটার সাথে, এটি হতে পারে না। আমি যখন কিছু বলতে যাব ঠিক তখনই তাই বলে উঠলো, আসলে আমরা দুজন দুজনকে অনেকদিন ধরেই পছন্দ করতাম, কিন্তু আপনারা মেনে নেবেন কিনা তাই আর বলিনি। তে তো খুব ভয় পাচ্ছিল, যার কারণে ভয় পেয়ে ওর বান্ধবীর বাড়িতে বসেছিল এতক্ষণ। আমি তখন সবাইকে থামিয়ে দিয়ে বললাম, এই ছেলে একদম জানে মেরে ফেলবো। কি উল্টোপাল্টা কথা বলছিস? আমি কবে বলেছি যে তোকে আমি পছন্দ করি? বেয়াদব ফালতু ছেলে, এক্ষুনি আমাদের বাড়ি থেকে বের হয়ে যা, নয়তো লাঠি পেটা করে বের করব। বিয়ে করব, তাও আবার তোর মতো অসভ্য ছেলেকে। এক্ষুনি আমার চোখের সামনে থেকে দূর হ, নয়তো তোকে চিবিয়ে খেয়ে ফেলবো। আমার কথা শুনে সবাই অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমার মাথার উপর থেকে তখন আগুনের মতো ধোঁয়া বের হচ্ছিল। আমার মা তখন ও আল্লাহ গো বলে এক চিৎকার দিয়ে মাটিতে অজ্ঞান হয়ে পড়ে যায়। আমার এই অবস্থা দেখে রীতিমতো আমার বান্ধবী ভয়ে কাঁপছে। সে পারছে না দৌড়ে তার বাড়ি চলে যেতে, আবার এটাও পারছে না এই বাড়িতে থাকতে। কিছুক্ষণ পর আমি একদম শান্ত হয়ে যাই, একটা পাখির বাচ্চার মতো। দুলাভাই আর আপু তখন মাকে অজ্ঞান অবস্থায় কোনো রকমে ঘরে নিয়ে যাচ্ছে। আমি দৌড়ে গেলাম মায়ের কাছে আর বলতে লাগলাম, আপু, মার কি হয়েছে? আপু তখন আমার দিকে রাগান্বিত চোখে তাকিয়ে বলল, চুপ, আর একটাও কথা বলবি না, এক্ষুনি বাড়ি থেকে বের হয়ে যা। আমি ভেবে পাচ্ছিলাম না আমার সাথে আপু কেন এমন করছে, কিন্তু সত্যি বলতে আপুর এই কথায় আমি অনেক কষ্ট পেয়েছি। অশ্রুভেজা চোখে আমি কায়ের দিকে তাকিয়ে দেখলাম সে একটি শয়তানি হাসি দিয়ে আছে। আমি তখন কাঁদতে কাঁদতে বাড়ি থেকে বের হয়ে যাই। জিমিনের কাছে এসে ওর হাত ধরতেই ও আমার হাত সরিয়ে দেয়। জিমিন, তুই আমার সাথে এমন করছিস? সবাই আমার সাথে এমনটা কেন করছে? আমি কিছুই বুঝতে পারছি না। এই বলেই আমি আর কারোর সাথে কথা না বলে সেখান থেকে দৌড়ে আবারও সেই জঙ্গলে চলে যাই, যে জঙ্গলে আমার জাঙ্কুক জিনের সাথে প্রথম দেখা হয়েছিল। জাঙ্কুকে এখন আমি জিনি বলে ডাকি। জঙ্গলে গিয়ে সেই গাছের নিচে বসে কাঁদতে থাকি। হঠাৎই আমার মাথায় কারো হাতের স্পর্শ টের পাই। মাথা তুলে তাকিয়ে দেখি জিনি আমার সামনে দাঁড়িয়ে আছে। আমি খুব রেগে যাই আর বলে উঠি, কি দরকার ছিল ওকে থাপ্পড় মারা? দেখলেন তো এখন কি থেকে কি হয়ে গেল। আমি নিজেই আমার পরিবারের কাছে একদম খারাপ হয়ে গেছি। আমার বড় আপু আমাকে বাড়ি থেকে বের করে দিল। এর থেকে লজ্জাজনক কথা আর কি হতে পারে? তখন জিনি আমার পাশে বসলো। আরে পাগলি, চিন্তা করো, তোমার কেউ নেই তো কি হয়েছে, আমি তো আছি। আর সারা জীবন তুমি আমার পাশেই থাকবে। আমি ছাড়া তুমি অন্য কারো কখনো হতে পারবে না, আমি হতে দেব না। সবগুলো কথা কেমন সন্দেহজনক ছিল। তাহলে কি এই সব কিছু আপনিই করেছেন? আমি আবার কি করলাম? কি হয়েছে? আর নাটক করতে হবে না, যা বোঝার আমি বুঝে গিয়েছি। আপনাকে কি বলে যে ধন্যবাদ দেব তা বুঝতে পারছি না। ধন্যবাদ দিতে হবে না, আপনি জানেন না সেই ছেলেটা আমাকে বিয়ে করতে চেয়েছিল আর আমার নামে উল্টোপাল্টা কথা বলছে। বলেছে আমি নাকি ছেলেটাকে পছন্দ করি, বিয়ে করতে চাই, অথচ সেই ছেলেটাকে দেখলেই আমার মারতে ইচ্ছে করে। আপনি যখন ছেলেটাকে থাপ্পড় মেরেছিলেন তখন আমার কি যে আনন্দ হয়েছিল তা বলে বোঝাতে পারবো না। আপনার উচিত ছিল আরো কয়টা দেওয়ার। তো তুমি কি বলো, আমি ওকে গিয়ে আরো কয়েকটা মেরে আসবো? দিলে তো ভালোই হয়, তাহলে যদি ওর মাথা থেকে আমাকে বিয়ে করার ভূতটা নেমে যায়। ভয় নেই, তোমাকে এখনো বিয়ে করতে চাইবে না, কেননা এত ঘটনা ঘটেছে যে
তোমাকে হয়তো তোমাদের বাড়িতে ঢুকতেই দেবে না। কিন্তু এখন আমি কোথায় যাব বলেন তো? বাড়িতে ঢুকতে না দিলে আমি কি সারা জীবন জঙ্গলে থাকবো নাকি পাগলের মতো? কে বলেছে আমি কি বিয়ে করে আমার বউকে জঙ্গলে রাখবো নাকি? তোমাকে বিয়ে করে তো আমি নিয়ে চলে যাব আমার দুনিয়াতে। সেখানে তুমি রানীর মতো থাকবে, কেউ তোমাকে জ্বালাতন করতে পারবে না। বিয়ের কথা শুনে আমি কিছুটা লজ্জা পেয়ে যাই আর তাকে বলি, আপনিও না যা বলেন, একে তো বাসায় এত ঝামেলা, তার উপরে বিয়ে। আমার খুব হাসি পাচ্ছে। হাসি তো পাবে, হেসে নাও, সমস্যা কি? তোমাকে হাসলে সুন্দর লাগে। আচ্ছা জিনি, আপনাদের দুনিয়াতে কি আপনার পরিবারের কেউ নেই? কে বলেছে? সবাই তো আছে। আমার মা বাবা আছে, দাদি আছে, আর দাদা 100 বছর আগে মারা গেছে। আর জানো, আমার একটা বোনও আছে, সে একটা পরী। সত্যি? জিনের বোনেরা বুঝি পরী হয়? হ্যাঁ। তুমি জানতে না? জানতাম না, আপনার থেকেই শুনলাম। সামনের অমাবস্যার রাতে আমার বোনের বিয়ে, ওর ভালোবাসার মানুষের সাথে। একটা জিনকে ভালোবাসে, তাই পরিবারও রাজি হয়ে গেছে। আমার বোনের বিয়ে হওয়ার সাথে সাথে আমি তোমাকে বিয়ে করে ফেলবো। এরপর থেকে তুমি আমার দুনিয়াতে আমার সাথে থাকবে। আর হ্যাঁ, আমার বোনের বিয়েতে কিন্তু আমরা অনেক মজা করব। কথা বলতে বলতে হঠাৎ আমি আমার ঘাড়ে কারো স্পর্শ টের পেলাম। পিছন ঘুরে তাকাতেই দেখলাম কাই দাঁড়িয়ে আছে। সামনে তাকিয়ে দেখলাম যিনি সেখানে আর নেই। কাই আমার ঘাড়ে হাত রাখাতে আমি খুব রেগে গেলাম। কি সমস্যা আপনার? আপনি এখানে কেন এসেছেন? আর আপনার সাহস কি করে হলো আমাকে স্পর্শ করার? উফ তে, তোমাকে রাতে যে মারাত্মক সুন্দর লাগে তা বলে বোঝাতে পারবো না। কিছুক্ষণ আগে কত বড় বড় কথা বলেছিলে, আর আজকে তোমার ঠিকানা দেখো। তোমাকেই তোমার বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। এটা তো মাত্র আমার প্রতিশোধের খেলা শুরু। আস্তে আস্তে দেখো তোমার সাথে কি হয়। আমাকে চড় মেরেছিলে তাই না? কাইকে চড় মারার ফল তুমি হাড়ে হাড়ে টের পাবে। কিন্তু এখন আমার সাথে বাড়ি চলো, কেননা কিছুদিনের মধ্যে তোমার আমার বিয়ে হবে। তাই আমি আমার হবু বউকে এই জঙ্গলে ফেলে রেখে যেতে পারবো না। এই, তোর মাথায় কি সমস্যা আছে? আমাকে নিয়ে কোনো কিছু ভাববি না। এক্ষুনি আমার চোখের সামনে থেকে দূর হ। আমি ওই বাড়িতে আর যাব না। বাড়িতে যাবে না তাহলে কি এখানেই পচে মরবে নাকি? হ্যাঁ, পচে মরবো, তাতে তোর কি? তুই আমাদের বাড়ি থেকে বের হয়ে তোদের বাড়িতে চলে যা, আর কখনো আমাদের বাড়িতে আসবি না। তুই আমাদের বাড়ি থেকে বের হলে আমি বাড়িতে আসবো। তা তো হচ্ছে না। আমি যদি বাড়ি থেকে বের হই তাহলে তোমাকে নিয়ে বের হব। এরপরে কাই আমার হাত ধরে টানতে টানতে বাড়িতে নিয়ে গেল। আমি অনেক চেষ্টা করলাম হাত ছাড়ানো, কিন্তু কিছুতেই হাত ছাড়াতে পারছিলাম না। এ কি, আমার হাত ছাড়ো, এ কি অসভ্যতা কাই! কিন্তু কাই শুনলো না। হাত ধরে টানতে টানতে বাড়ির গেটের সামনে নিয়ে যেতেই দেখলাম মা, আপু আর দুলাভাই দাঁড়িয়ে আছে। তাদের সামনে যেতেই আপু আমাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলো। তুই বোন আমার, কোথায় ছিলি তুই? তুই জানিস না তুই আমার একমাত্র বোন? তোর খারাপ কখনোই আমি চাই না। কাই আমার একমাত্র দেওর, ওর সাথে বিয়ে হলে তুই খুব সুখে থাকবি। তাই তো আমরা ঠিক করেছি ওর সাথে তোর বিয়ে দেবো। আপু, আমি এই বিয়েতে রাজি না। আমি ওকে বিয়ে করব না। আর যে মানুষটাকে আমি পছন্দ করি না তার সাথে কি করে সংসার করব, কি করে একসাথে থাকবো? তুমিই বলো। দেখ, প্রথম প্রথম এমনটা হয়, পরে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে, তোমরা যেহেতু এত জোর করছো, তাহলে তোমরা শুনে রাখো, আমি অন্য কাউকে ভালোবাসি। সবাই অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইল। কি? কাকে ভালোবাসিস? মা তখন অবাক হয়ে জিজ্ঞাসা করলো, কি বলছিস এসব? তোর মাথা ঠিক আছে তো? আমি তো তোকে সবসময় চোখে চোখে রেখেছি, কখনো তো কোনো ছেলের সাথে কথা বলতে দেখিনি। আমি তখন একটু হেসে বললাম, কি করে দেখবে? সে তো আর মানুষ না, সে তো একজন জিন। সবাই অবাক, আমার মুখের দিকে তাকিয়ে আছে। কি বলছে মেয়েটা? পাগল হয়ে গেল নাকি? কাই তখন বলল, আরে আপনারা বিশ্বাস করবেন না, এই মজা করছে। ও এই মজাটা আমার সাথেও করেছিল। জিনের কথা বলে আমার গালে থাপ্পড় মেরেছিল, আর পরে বলেছে জিন মেরেছে। কিন্তু আমি জানি থাপ্পড়টা ওই মেরেছিল। আমার মা তখন আমার কান টেনে বলল, বুঝতে পেরেছি, বিয়ে না করার ঢং। তুই আর যাই করিস না কেন, বিয়ে কিন্তু তোকে কাইকেই করতে হবে। আর আমি লিসার শ্বশুর শাশুড়ির সাথে কথা বলে ফেলেছি, তাই এখন আর এ বিষয়ে কোনো কথা হবে না। যা ঘরে যা, কালকে তোকে দেখতে আসবে। কিন্তু মা, আমি তো একজন জিনকে ভালোবাসি, আর ওর নাম জাংকুক। তোর এসব ফালতু কথা শোনার একদম সময় নেই আমার। আগে ঘরে যা। এরপরে আমি ঘরে চলে আসি।
রাতের বেলা শুয়ে শুয়ে আমি কান্না করছিলাম, তখনই আমার নাকে খুব সুন্দর একটি ঘ্রাণ এলো। আমি তখন বারান্দার জানলার ওপাশে তাকিয়ে দেখলাম জিনি আমার দিকেই তাকিয়ে আছে। আমি তখন তাকে বললাম, আপনি কি করে পারলেন আমাকে সেই শয়তান কায়ের সাথে রেখে চলে যেতে? এখন দেখলেন তো আমার বিয়ে ঠিক হয়ে গেছে। আর আমি ভালো করেই জানি সেই ছেলেটা আমাকে বিয়ের পর কখনোই শান্তিতে থাকতে দেবে না, কেননা আপনি ওকে চর মেরেছিলেন আর ও ভেবেছে সেটা আমি মেরেছি, তাই ও সেই চরের প্রতিশোধ নেবে। আরে তুমি কেন চিন্তা করছো? দরকার হয় তোমাকে মেরে ফেলবো, তারপরও তুমি অন্য কারো হতে পারবে না। কি মেরে ফেলবেন? কিন্তু কেন? আপনি না আমাকে ভালোবাসেন, তাহলে আপনি আমাকে কেন মারবেন? আপনার হাত কাঁপবে না? আসলে আমাদের জিনেদের ভালোবাসা এরকমই, আমরা আমাদের ভালোবাসার মানুষকে না পেরে মেরে ফেলি। এই সমস্ত কথা শুনে আমার রীতিমতো ভয় লাগতে শুরু করলো। তখনই আমার রুমে আপু এলেন এবং জিনি গায়েব হয়ে গেল। কিরে, কি করছিস বনু? কার সাথে কথা বলছিস? আমি তখন আমতা আমতা করে বললাম, কার সাথে কথা বলছি না, একা একাই কথা বলছিলাম। এসব কথা বাদ দে, তুই আজকে কি সব জিনের কথা বলছিলি? তুই জানিস জিনরা কত খারাপ, মানুষদের মেরে ফেলে, খেয়ে ফেলে। তারা খুব খারাপ হয়, খুব ভয়ঙ্কর। তাদের ফাঁদে একবার পা দিলে কিন্তু মৃত্যু নিশ্চিত। পরের দিন সন্ধ্যায় আমাকে দেখতে আসলো কায়ের মা বাবা। আমার বোন আমাকে খুব সুন্দর করে শাড়ি পরিয়ে দিয়েছে, যদিও আমি এই বিয়েতে রাজি না। তারপরও সবকিছু তাদের কথা মতোই হচ্ছিল। আবার আমি এটাও ভাবলাম যে আমি যাকে ভালোবাসি সে তো একজন জিন, তার সাথে কি আদৌ আমার বিয়ে হবে? আর তার কথা তো কেউ বিশ্বাস করে না। কায়ের মা বাবা আমাকে দেখলো, তারা আমার সামনে সামনে বলতে লাগলো, আমাদের বড় ছেলের জন্য যখন আপনার বড় মেয়েকে দেখতে এসেছিলাম, তখনই আপনার ছোট মেয়েকে আমার খুব পছন্দ হয়েছিল আমার ছোট ছেলের জন্য। আর আজকে দেখুন ওরা দুজন দুজনকে বেশ পছন্দ করেছে, আমাদের খুব খুশি লাগছে। এরপরে তারা ডেটও ফিক্সড করে ফেললো আগামী মাসের 5 তারিখে। আমি কিছুই করতে পারছিলাম না, কি করব? ভিতর থেকে আমি যেন ভেঙে চুরে একাকার হয়ে যাচ্ছিলাম। জিনির সাথে কাটানো মুহূর্তগুলো মনে পড়ছে। জিনিকে আমি ভালোবেসে ফেলেছি, তাকে ছাড়া বাঁচা একদমই সম্ভব না। অপরদিকে সবাই খুব খুশি ছিল আমার এই বিয়ে নিয়ে। প্রত্যেক রাতে মুখ লুকিয়ে কান্না করি, জানলার পাশে দাঁড়িয়ে থাকি জিনির জন্য, কেননা বাড়ির বাইরে যাওয়া নিষেধ হয়ে গিয়েছিল আমার জন্য। কিন্তু জিনি আর আমার কাছে আসে না। কেন আসে না সেটাও আমি জানি না। তবে কি জিনি আমাকে ভুলে গেল, তাই তো সে আমার কাছে আর আসে না? আবার এমনটাও মনে হয় আমার কল্পনার জগতে সে একজন প্রেমিক, যাকে আমি শুধু দেখি আর কেউ দেখে না। আসলেই তো তাই। তাহলে কি এত কিছু যা হলো আমার সাথে সবকিছু আমার কল্পনা ছিল? বাস্তবে কি এর কোনো চিহ্ন নেই? গায়ে হলুদের আগের দিন আমার দুলাভাই আর কাই এবং তার মা বাবা তাদের বাড়িতে চলে গেলেন, কেননা গায়ের হলুদের অনুষ্ঠানটা তাদের বাড়িতেই করবে। আপু থেকে গেল আমাদের বাড়িতেই, বিয়ের দিন একসাথে আমাকে নিয়ে যাবে। গায়ে হলুদের রাতের বেলা আমার গায়ে হলুদ ছোঁয়ানো হলো, সবাই বেশ খুশি। কিন্তু এ বিয়েতে আমার কোনো মত নেই। আমি তো কাই নামে সেই ছেলেটাকে একটু পছন্দ করি না, তার সাথে কিভাবে থাকবো? আর সেও আমাকে বিয়ে করেছে শুধুমাত্র প্রতিশোধ নেওয়ার জন্য, সেটা আমি ভালো করেই জানি। তারপরও পরিবারের কথা মতো আমাকে বিয়ে করতে হচ্ছে। কিছুই বলতে পারছি না, কিছু বললে বাকিরা বিশ্বাসও করবে না। গায়ে হলুদের অনুষ্ঠান শেষ হয় রাত্র 1টার দিকে। সবাই কাজকর্ম সেরে যে যার মতো ঘুমিয়ে পড়ছিল। আমার কিছুই ভালো লাগছিল না, ইচ্ছে করছিল দৌড়ে সেই জঙ্গলটাই চলে যাই, শেষবারের মতো জিনির সাথে একটু দেখা করে আসি। বাবা বোন সবাই ঘুমিয়ে আছে, সেই সুযোগে আমি দৌড় দিলাম সেই জঙ্গলের দিকে। জ্যোৎস্না রাত হয় যেতে অসুবিধা হয়নি, কারণ সবকিছু দেখা যাচ্ছিল। রাস্তা দিয়ে দৌড়াতে দৌড়াতে আমার পা যেন ছেড়ে যাচ্ছিল, তারপরও দৌড় থামালাম না। আজ আর যেন কেউ আমাকে থামাতে পারবে না। দৌড়াতে দৌড়াতে সেই গাছের নিচে গেলাম, যে গাছের নিচে প্রথমবারের মতো জিনির সাথে আমার দেখা হয়েছিল। গাছের সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ হাঁপিয়ে জোরে জোরে ডাকতে লাগলাম, জিনি, জিনি, আপনি কি আমাকে শুনছেন? জানবো আপনি কি আছেন? আমি জানি আপনি অবশ্যই আছেন। প্লিজ একটাবার আমার সামনে আসুন, দয়া করে একটিবার আমাকে দেখা দিন। আমি
আপনাকে দেখেই চলে যাব, আর কখনো আসবো না। মুহূর্তের মাঝে আমার সামনে হাজির হলো জিনি। তার চোখ দুটো বেশ লাল, দেখে মনে হচ্ছে খুব কান্না করেছে। আমি তখন বললাম, আচ্ছা আপনি কি সত্যি আছেন নাকি আমার কল্পনা জিনি? কালকে আমার বিয়ে, আপনি কেন আমার কাছে আসেননি এতদিন? সত্যি করে বলেন তো, আপনি কি আমাকে সত্যি ভালোবাসেন নাকি আমি শুধু একাই আপনাকে ভালোবেসেছি? জিনি কিছু বলছে না, শুধু দাঁড়িয়ে আছে আমার দিকে তাকিয়ে, কাঁদছে। কিছু একটা বলুন, আপনি কি চান? আপনি কি চান আমার অন্য কারোর সাথে বিয়ে হয়ে যাক, আপনার জীবন থেকে একেবারের জন্য চলে যায়? এতটা নিষ্ঠুর হবেন আপনি? কথা বলেন। আমি আপনার থেকে একটি কথা শোনার জন্য কত দূর থেকে ছুটে এসেছি। কাল আমার বিয়ে, আমি আর বের হতে পারবো না। সবাই ঘুমিয়েছিল, এই সুযোগে বের হয়েছে। এখন আপনি যদি আমাকে ফিরিয়ে দেন তাহলে আমাকে ওই বিয়ে করতেই হবে। তাছাড়া আমার কাছে আর কোনো পথ খোলা থাকবে না। যিনি হাঁটু গেড়ে মাটিতে বসে পড়ল, কাঁদতে থাকলো। আমি তো তোমাকে হারাতে চাই না তে। আমি একটা নজর দেখার জন্য কতটা ছটফট করেছি তা আমি জানি। শুধু দূর থেকে তোমাকে দেখতে পেরেছি, তোমার সামনে যেতে পারিনি, কেননা তোমাদের বাড়ির চারপাশে তাবিজ পোতা আছে। তোমাদের বাড়ি বন্ধক করা, আমি সেখানে যেতে পারিনি, চাইলেও আর যেতে পারবো না। তাই তুমি তোমার বাড়ির উঠোনে থাকা অবস্থায় দূর থেকে তোমাকে এক নজর দেখেছি। কতটা কষ্ট পেয়েছি আমি তোমাকে বোঝাতে পারবো না। তাবিজের কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। তাবিজ, বাড়ি বন্ধ করা, এসব কি বলছেন আপনি? হ্যাঁ, আমি সত্যি বলছি, এই সব কিছু করেছে তোমার মা। তোমার মা কিছুদিন আগে একটি কবিরাজের কাছে গিয়েছিল এবং সেই কবিরাজের দ্বারা আমার সম্পর্কে সবকিছু জেনেছে, যার কারণে তোমার মা তোমাদের বাড়ি বন্ধ করে রেখেছে যাতে আমি তোমার কাছে যেতে না পারি। আর একবার তোমার বিয়ে হয়ে গেলে আমি আর কখনোই তোমার কাছে আসতে পারবো না। এগুলো আপনি কি বলছেন যিনি? আমি তো কিছুই বুঝতে পারছি না। মা তাহলে সবকিছু জেনে গেছে, তাহলে আমার সাথে এরকম নাটক কেন করছে? তোমাদের বাড়ির চারপাশে 4টি তাবিজ পোতা আছে এবং তোমার ঘরেও একটি তাবিজ আছে। যত তাড়াতাড়ি সম্ভব সেই তাবিজগুলো খুঁজে বের করো এবং সেই তাবিজগুলো পানিতে ফেলে দাও, তাহলে আমি আর তুমি এক হতে পারবো। তারপরে যিনি আমাকে বলে দিল কোথায় কোথায় তাবিজ আছে। আমিও সেই মোতাবেক মাটি করে দেখলাম, সত্যিই তাবিজ আছে। ইস, ভাবতেই অবাক লাগে। আমার মায়ের কারণে যিনি আমার কাছে আসতে পারেনি। 4টি তাবিজ বের করেছি। এবার আমি আমার ঘরে গিয়ে তাবিজ খুঁজতে লাগলাম। মা শব্দ পেয়ে জেগে গেলেন আর আমার রুমে এসে বলতে লাগলো, কি রে, কি করছিস এত রাতে? ঘুমাসনি কেন? তোর হাতে এগুলো কি? দেখি, দেখা আমাকে। সর্বনাশ, এই তাবিজগুলো তুই কোথায় পেলি? মা, তুমি এটা কি করে করতে পারলে আমার সাথে? তুমি তো কবিরাজের দ্বারা জানতে পেরেছো যে আমি জিনিকে কতটা ভালোবাসি, আর সেও আমাকে। তারপরে তুমি আমাদের দুজনকে আলাদা করার জন্য এসব করেছো। ভাবতেই ঘৃণা হচ্ছে। এই জিন আর মানুষের সম্পর্ক আমি মানি না। তাহলে শুনে রাখো, আমিও কাউকে ভালোবাসি না, শুধু জিনিকেই ভালোবাসি, আর বিয়ে করতে হলে ওকেই বিয়ে করবো। তোর মা, আমি তোর জন্য কোনটা ভালো সেটাই তো আমি করছি। একটা জিনের সাথে মানুষের কখনো বিয়ে হতে পারে না, আর কবিরাজ আমাকে বলে দিয়েছে তুই যদি সেই জিনের ফাঁদে পা দিস তাহলে সেই জিনটা তোকে নিয়ে চলে যাবে, আর কখনো তুই আমাদের কাছে আসতে পারবি না। এখন তুই বল, তুই কি চাস? আমি আমার ভালোবাসাকেই চাই। জীবনে প্রথমবার আমি কাউকে ভালোবেসেছি, সে জিন হোক, তবুও আমি তাকেই চাই। তুই ওই জিনকে ভুলে যা। তুই কি আমাদের ছেড়ে থাকতে পারবি? তোকে এত কষ্ট করে আমরা বড় করেছি এই দিন দেখার জন্য, একটা জিনের জন্য তুই সবাইকে ছেড়ে চলে যাবি? এই কথা বলার আগে আমাদের কথা একটাবারও ভাবলি না? দেখো মা, আমি যদি কাউকে ভালোবেসে থাকি সে হলো একমাত্র জিনি, আর জিনিকে ছাড়া আমার পক্ষে বাঁচা সম্ভব না। তাই আমি ঠিক করেছি যদি বিয়ে করতে হয় আমি তাকেই বিয়ে করব। দরকার হলে আমি এই দুনিয়া ত্যাগ করতে দ্বিধাবোধ করব না। ঠিক আছে, তুই যেহেতু এত স্বার্থপর হয়ে গেছিস তাহলে তুইও শুনে রাখ, আমি তোর ভালোর জন্য এবারের চারপাশে তাবিজ পুঁতেছিলাম, এমনকি তোর ঘরেও একটি পুঁতেছি যাতে তুই আমাদের ছেড়ে চলে না যাস। কিন্তু এখন যেহেতু তুই নিজে থেকে আমাদের ছেড়ে চলে যেতে চাচ্ছিস, তাহলে আমিও বলে দিচ্ছি বাকি তাবিজটা কোথায় আছে। বাকি একটা তাবিজ তোর খাটের নিচে কোনায় আছে, আর
তাবিজটা তুলে নে, আর কি করতে হবে সেটা তো তুই ভালো করেই জানিস। আমাদেরকে ছেড়ে চলে যাবি তো যা, আর কখনো ফিরে আসিস না। আমিও ভেবে নেব আমার একটা মেয়েই ছিল, লিসা। তে নামে আমার কোনো মেয়ে নেই। আমার মায়ের মুখে এই কথাগুলো শুনে কেমন যেন আমার খুব কষ্ট হচ্ছিল। তীরের মতো বিচ্ছিল কথাগুলো, চোখের পানি ধরে রাখতে পারছিলাম না। টপ টপ করে গড়িয়ে পড়তে লাগলো। কিন্তু মা সেটা দেখলো না। সে আমাকে অস্বীকার করার কথা বলে ঘর থেকে বেরিয়ে গেল। মায়ের জন্য খুব কষ্ট হচ্ছে, কিন্তু মায়ের কথা মেনে নিলে আমাকে কায়ের সাথে বিয়ে করতে হবে। আর আমি চাই না কায়ের সাথে বিয়ে করে আমার জীবনটা জাহান্নাম হয়ে যাক। আমি আর কিছু না ভেবে খাটের নিচ থেকে তাবিজটা উঠিয়ে 5টা তাবিজ নিয়ে পুকুরে তাবিজগুলো ফেলে দিই। সাথে সাথে আমার সামনে হাজির হলো জিনি। অবশ্য তাবিজগুলো ফেলার সময় আমার মা পেছন পেছন এসেছিল আমাকে আটকানোর জন্য, কিন্তু আমি শুনিনি। এবার মায়ের সামনে হাজির হলো জাংকুক জিন। জাংকুককে দেখে মা অনেক ভয় পেয়ে যায়। আমি তখন জাংকুকের হাত ধরে মায়ের সামনে দাঁড়িয়ে বললাম, মা, এই হচ্ছে আমার জিনি, যাকে আমি নিজের জীবন দিয়ে ভালোবাসি। ভালো থেকো মা, আমি আর কখনোই আসবো না। এই বলে মায়ের সামনে আমি অদৃশ্য হয়ে যাই। যখন চোখ খুলে তাকালাম তখন দেখলাম আমি অন্য দুনিয়া। এটা জাংকুকদের দুনিয়া। সেখানে সবাই উপস্থিত ছিল। চারপাশটা খুব সুন্দর করে সাজানো, দেখে মনে হচ্ছে কারো বিয়ে হবে। জাংকুকের মা বাবা বলে উঠল, বৌমা, তুমি এসে গেছো। তোমার জন্য কতদিন ধরে অপেক্ষা করছি। তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, আজই তোমাদের বিয়ে হবে। বিয়ের কথা শুনে আমি খুব লজ্জা পেলাম। জাংকুকের দিকে তাকালাম। আমার মুখে ছিল মিষ্টি হাসি। জিনিও আমার দিকে হাসি মুখে তাকিয়ে আছে। এরপর জাংকুকের সাথে আমার বিয়ে হয়ে যায়। আমি জাংকুকের সাথে সারাটা জীবন থাকতে চাই। তাকে আমি এতটাই ভালোবাসি যে বলে বোঝাতে পারবো না। তাকে ছাড়া বেঁচে থাকাই আমার বৃথা। তাই তো তার হাতটি বেছে নিয়েছি। বাসর ঘরে ফুলে সজ্জিত খাটে আমি ঘোমটা মাথায় বসে আছি। কিছুক্ষণ পর জাংকুক এলো আমার কাছে। আমাকে দেখে জাংকুক চমৎকার একটি হাসি দিয়ে বলল, মাশাআল্লাহ, তোমাকে আজকে অনেক সুন্দর লাগছে। আমি লজ্জা মাখা মুখ নিয়ে নিচে তাকিয়ে রইলাম। জাংকুক আরো কাছে এগিয়ে আসে, আমার থুতনি ধরে আমার ঠোঁটে আলতো করে চুমু দিল। এই, কি করছেন এসব জান? আরে বউ, তুমি লজ্জা পাচ্ছ কেন? তোমার কি কিছু দেখা বাকি আছে আমার? মানে মানে তোমার সবকিছু আমার দেখা, শুধু করাই বাকি। কি দেখা? কি করবে? তুমি জানো না বিয়ের পরে স্বামী স্ত্রী কি করে? আর আমি তো এতদিন তোমাকে করার জন্য পাগল হয়েছিলাম। আজকে যেহেতু তোমাকে নিজের করে পেয়েছি, আজকে তো আর ছাড়াছাড়ি নেই। দেখুন, আমার থেকে দূরে সরো। আমি তো দূরে সরার জন্য তোমাকে বিয়ে করিনি। আমি জানি তুমি মানুষ আর আমি জিন। আমাকে সামলানো তোমার একটু কষ্ট হবে, কিন্তু বিশ্বাস করো, আমি তোমাকে অন্য সুখের রাজ্যে নিয়ে যাব। আর আমি চেষ্টা করব জেন্টেল থাকতে। প্লিজ, তুমি একটু মানিয়ে নিও। এরপরে জাংকুক থেকে বিছানায় শুয়ে তের উপরে উঠে পড়ল। জাংকুকের ঠোঁটের স্পর্শ আর হাতের ছোঁয়া তের সমস্ত শরীর স্পর্শকাতর জায়গায় তে মাতোহারা হয়ে উঠছে জাংকুকের ছোঁয়া। জাংকুকের ঠোঁট, তের গলা, বুকে আর নাভিতে। তে পাগল প্রায়। জাংকুক তার ভালোবাসা উজাড় করে দিচ্ছে আর তে জাংকুকের ভালোবাসায় সিক্ত হচ্ছে। How you don't know how to keep your business clean? Mommy, I know daddy's getting hot. And the money's hot. Doing something unholy. He's সো বাটারফ্লাই, একজন মানুষ আর জিনের ভালোবাসার গল্প তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। আর গল্পটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থেকো। দেখা হবে নেক্সট কোনো গল্পে। ততদিন সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।